একটা শান্ত শহর, আর সেই শান্ত শহরেই বদলি হয়ে আসে পুলিশ অফিসার সুরিয়া। পুলিশ অফিসার সুরিয়া প্রচণ্ড জেদি আর রাগী। সে বেশ কয়েকবার ট্রান্সফার হয়েছে শুধুমাত্র অপরাধের সাথে আপোষ না করার জন্য আর অপরাধীকে শাস্তি দেবার জন্য। তো সুরিয়া যখন সেই শহরে চলে আসে তার কিছুদিন পরে থেকেই একের পর এক রহস্যময় দুর্ঘটনা আর খুন হতে শুরু করে। সুরিয়া যখন কেসগুলো ইনভেস্টিগেশন করে তখন তার সামনে ভয়ঙ্কর এক সত্য আসে। সে বুঝতে পারে এগুলো কোনো আলাদা দুর্ঘটনা নয়, বরং এই সব কিছুই একই সুতোয় গাঁথা। আর সেই ইনভেস্টিগেশনে থাকা প্রত্যেকটা ক্লুই আপনাকে আরও ভয়ঙ্কর টুইস্টের দিকে নিয়ে যাবে। তো খুনি কে, কেনই বা সে খুনগুলো করছিল? সে কি কোনো সিরিয়াল কিলার নাকি অন্য কেউ? সেটাই খুঁজে বের করবে পুলিশ অফিসার সুরিয়া। তো আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার মুভি আরিভান, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে আর ওটিটিতে কিছুদিন আগে মুক্তি পেয়েছে। তো আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই রাতের বেলা একজন লোক গাড়ি চালিয়ে যাচ্ছিল আর তার স্ত্রীর সাথে কথা বলছিল। সে বলছিল, তুমি ঘুমিয়ে পড়ো, আসলে ডিলটা আমার জন্য অনেক প্রয়োজনীয় আর এই জন্যই রাতের বেলা আমি বের হয়েছি। তুমি টেনশন করো না, ডিল শেষ করার পরেই আমি আবার বাড়ি ফিরে আসব, ঘুমিয়ে পড়ো। দেখা যায় ফোন কাটার কিছুক্ষণ পরেই লোকটার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। সে যেন শ্বাস নিতে পারছিল না, অস্থির হয়ে যাচ্ছিল। গাড়ি থামিয়ে সে নিজেকে ঠিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই বাইকে করে সেখানে আরও একজন লোক আসে আর ধীরে ধীরে গাড়িতে যেয়ে বসে। এরপরেই পেছনের সিট থেকে সেই লোকটাকে গলায় ফাঁস দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপরেই সেই খুনি একজনকে কল করে আর বলে, পেরুমাল, কাজ হয়ে গেছে। নেভেলিতে যেখানে প্ল্যান করা হয়েছিল সেখানে 20 লাখ টাকা নিয়ে চলে আসো, আমি সেখানেই আসছি। অর্থাৎ এই লোকটা ছিল একজন কন্ট্যাক্ট কিলার। পরের দিন সকালবেলাতে একটি লোককে দেখা যায় জিপিএস এর ম্যাপ ধরে সে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল আর সে ফোনে কাউকে বলছিল যে জিপিএস এর লোকেশন তাকে অনেক বাজে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তখনই আশেপাশে তাকাতেই সে খেয়াল করে দুইজন ছেলে একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় একটি রুমে নিয়ে যাচ্ছে। লোকটা সেখানেই চলে যায় আর দেখা যাচ্ছিল সেই দুটি ছেলে মেয়েটিকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করছিল। আর এতে করেই লোকটা তাদের দুইজনকে মেরে পুলিশের কাছে তুলে দেয়। আর পরে জানা যায় এর নাম হচ্ছে সুরিয়া। সুরিয়া সেখানে একজন লেডি পুলিশ অফিসারের সাথে কথা বলে। সেই লেডি পুলিশ অফিসার সুরিয়াকে চিনতে পারে। আসলে সুরিয়াও একজন পুলিশ অফিসার, কিন্তু সে সাসপেনশনে রয়েছে। তখনই সেই লেডি পুলিশ অফিসার বলে, কিন্তু স্যার, আমি তো শুনলাম আপনার সাসপেনশন তুলে নিয়েছে আর আপনাকে থানায় জয়েন করতে বলা হয়েছে। সুরিয়া বলে, ও তাই নাকি? আমাকে ইনফর্ম করা হয়নি, ইনফর্ম করলে আমি অবশ্যই থানায় যেয়ে জয়েন করব। এরপরেই দেখা যায় তার হায়ার অফিসার তাকে কল করে। সুরিয়া সেখানে যেতেই তার হায়ার অফিসার তাকে জানায় সে যেভাবে ট্রান্সফার হচ্ছে এতে করলে সে বেশি দিন এই ডিপার্টমেন্টে টিকতে পারবে না, তাকে আরও শান্তভাবে কাজ করতে হবে। সুরিয়া বলে সে শুধু অপরাধীদের শাস্তি দিয়েছে। এরপরেই দেখা যায় সুরিয়ার মাথা আসলে প্রচণ্ড গরম। অপরাধ দেখলে সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না। এই জন্য একজন অপরাধীকে সবার সামনে সে এনকাউন্টার করেছিল আর সেটার ভিডিওই ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরেই সুরিয়াকে সাসপেন্ড করা হয়েছিল। তার হায়ার অফিসার সুরিয়াকে বলে আরও শান্ত মাথায় কাজ করতে। সুরিয়া পুলিশ স্টেশনে জয়েন করে। এদিকে দেখা যায় সেই খুনি দেবাকে, যে ফোনে কারোর সাথে কথা বলছিল। অপর পাশ থেকে লোকটা দেবাকে বলছিল এইবারকার কাজটা অনেক বেশি বড়। দেবা বলে এই ধরনের কাজই সে চায় আর এই কাজটা তাকেই দিতে হবে, নয়তোবা সে ছেড়ে কথা বলবে না। এর একটু পরেই পেরুমাল সেখানে চলে আসে। দেবা তাকে বলে ধার্মা তাকে কাজটা দেবার কথা বলেও দিচ্ছে না, কিন্তু এই কাজটা সে নিয়েই ছাড়বে, কারণ কাজটা অনেক বড়। পেরুমাল জিজ্ঞেস করে কী কাজ আর এর জন্য কত টাকা পাবে। দেবা তখন বলে একটা মার্ডার করতে হবে আর এর জন্য তারা 2 কোটি টাকা পাবে। টাকার কথা শুনে পেরুমাল অবাক হয়ে যায় আর বলে এই টাকাটা পেলে তো তাদের লাইফ সেট হয়ে যাবে। তখনই আবারও ধার্মার ফোন আসে দেবার কাছে আর বলে কাজটা ঠিকঠাকভাবে করার জন্য। দেবা আর পেরুমাল দুজনেই খুশি হয়ে যায় কাজটা পেয়ে। এরপরেই ভিনিশাকে দেখানো হয় যে একটা কেস নিয়ে স্টাডি করছিল আর ঠিক তখনই তার বাবা তার কাছে আসে, বলে এত রাত জেগে কাজ করলে তার শরীর অসুস্থ হয়ে পড়বে। ভিনিশা বলে তাকে এইসব নিয়ে একদমই টেনশন করতে হবে না, সে ঠিকঠাকভাবে কাজটা করে ঘুমিয়ে পড়বে। আসলে ভিনিশা একজন জার্নালিস্ট, এছাড়া তার বাবাও একজন জার্নালিস্ট ছিল। এই জন্য ভিনিশাকে বলে কোন কেস নিয়ে স্টাডি করছো, আমাকেও একটু বলো। ভিনিশা বলে তোমার কেস যখন তুমি স্টাডি করতে সেগুলো কি তুমি আমাকে বলতে না তো। এভাবে মেয়ে আর বাবা দুষ্টুমি করে আর এরপরেই যে যার মতো কাজে লেগে পড়ে।
এরপরেই দেবা আর পেরুমাল রাতের বেলা একটা লোকের কাছে আসে। আসলে সেখানে এসেছিল তারা একটা গান কেনার জন্য, কিন্তু লোকটা বলে সে কোনো গান বিক্রি করে না। কিন্তু দেবা তাকে ধমকে বলে, আমি জানি আপনি গান বিক্রি করেন, আর আমাদের একটা গান লাগবে, এর বিনিময়ে আপনি যত টাকা চান আমি দেব। কিছুক্ষণ পরে এসে আমি গানটা নিয়ে যাব। দেবা আর পেরুমাল সেখান থেকে চলে আসে। এরপরেই দেখা যায় রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সেখানে চলে আসে। একটু পরে সূর্যও সেখানে চলে আসে। শিবা তাকে জানায় কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর এতেই তার মৃত্যু হয়েছে। শিবা লাশটা যে ভালো করে দেখে আর বলে ঠিক আছে, পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। এরপরেই সূর্য শিবাকে জিজ্ঞেস করে ইনফর্ম কে করলো। শিবা বলে একজন বাইকার, সে আসলে সেই গাড়িটাকে দেখেছে যে লোকটাকে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, কিন্তু বৃষ্টি হচ্ছিল এজন্য গাড়ির নাম্বার প্লেটটা সে দেখতে পারেনি। শিবাকে জিজ্ঞেস করা হয় কি কার ছিল। শিবা বলে পুরাতন ইন্ডিগো কার ছিল। এরপরেই সূর্য জিজ্ঞেস করে এই ভিকটিমের পরিচয় খুঁজে বের করেছো? শিবা বলে এখনো পরিচয় শনাক্ত করা হয়নি। আসলে ভিকটিমের কাছে কোনো মোবাইল ঠিকানা কোনো কিছুই ছিল না, সে বৃষ্টির মধ্যে একা একা হাঁটছিল। সূর্য একটু অবাক হয়, এই বৃষ্টির মধ্যে একা একা হাঁটছিল? শিবা বলে হ্যাঁ স্যার। সূর্য বলে যে ইনফর্ম করেছে তার ঠিকানা তো জানো, আমার সাথে থানায় দেখা করতে বলো। সূর্য এরপরেই যখনই সেখান থেকে চলে আসতে যাবে ঠিক তখনই সেখানে জার্নালিস্টদের মধ্যে সে ভিনিশাকে দেখতে পায়। শিবাকে বলে ভিনিশাকে সেখানে ডেকে নিয়ে আসার জন্য। ভিনিশা সেখানে আসতেই জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? ভিনিশা বলে আমি একজন জার্নালিস্ট। তখন সে তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন? সূর্য বলে আমি তো পুলিশ অফিসার, আমার তো এখানেই থাকার কাজ। ভিনিশা বলে সেটা না হয় বুঝলাম, কিন্তু এই এরিয়াতে কি করছেন? সূর্য বলে আসলে আমি সদ্যই ট্রান্সফার হয়েছি। ভিনিশা বলে কই, আমি তো কোনো খবর পেলাম না। সূর্য বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আমি অবশ্যই তোমার সাথে বাসায় দেখা করতে যাব। ভিনিশা বলে ঠিক আছে, আমি বাবাকে বলবো, বাবা আপনার জন্য অপেক্ষা করবে। এর পরের দিনই দেখা যায় দেবা আর পেরুমাল আরও একটা লোকের কাছে আসে আর সেখান থেকে একটা গান নিয়ে চলে যায়। এদিকে রাতের বেলা ভিনিশার বাড়িতে ভিনিশা আর ভেট্রি একসাথে বসে কাজ করছিল। ভেট্রি বলে আমাদের ইউটিউব চ্যানেল তো ভালোই গ্রো করছে, অনেক ভিউ আসছে। ভিনিশা বলে এতে চলবে না, পুলিশের আগে যে কোনো একটা কেস বা মার্ডার কেস আমাদের সমাধান করতে হবে। ভেট্রি বলে কিন্তু সেটা তো অনেক বেশি রিস্কি হয়ে যায়। ভিনিশা বলে সাবস্ক্রাইবার আর ফলোয়ার্সের জন্য আমাদের এটা করতেই হবে, আমরা অনেক অনেক কেস পুলিশের আগেই সমাধান করার চেষ্টা করব, আর এতেই তামিলনাড়ুর মধ্যে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটাই সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে থাকবে। তখনই ভিনিশার বাবা আবারও তাদের জন্য চা নিয়ে আসে এবং আবারও তাদের কেসে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে ভেট্রি এবং ভিনিশার বাবার মধ্যে আবারও একটু দুষ্টুমি চলে। আর এরপরেই ভিনিশার বাবা সেখান থেকে চলে যায়। ভেট্রি বলে আমি একটা ফোন কল করে আসছি, আর এরপরেই ভিনিশা একাই কাজ করছিল। এদিকে থানায় সেই দুর্ঘটনার উইটনেস গণেশ দেখা করতে আসে সূর্যার সাথে। সূর্য তাকে জিজ্ঞেস করে সে পেশায় কি করে। গণেশ বলে সে একজন ড্রাইভার। সূর্য তাকে জিজ্ঞেস করে সেই দিন কি দেখেছে পুরো বিষয়টা বলার জন্য। গণেশ বলে সেই দিন সকাল 6:30 সে ওই রোড দিয়ে যাচ্ছিল। সে তার বাইক দিয়ে যখন যাচ্ছিল তখনই সে দেখতে পায় তার সামনে দিয়ে একটা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল বৃষ্টির মধ্যেই। তখনই আচমকাই পেছন থেকে একটা গাড়ি তাকে ওভারটেক করে, আর সেই লোকটাকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে সেখান থেকে এক নিমিষের মধ্যেই চলে যায়। হঠাৎ করে ঘটনা ঘটে যাওয়ায় সে তখন গাড়ির নাম্বারটা দেখতে পায়নি। আমি সাথে সাথেই পুলিশ আর অ্যাম্বুলেন্সকে কল করি, কিন্তু অ্যাম্বুলেন্স সেখানে আসার আগেই লোকটা মারা যায়। বা দেখতে পায় গণেশের শার্টটা একটু ছেঁড়া। জিজ্ঞেস করে কি হয়েছে। গণেশ বলে আসলে এটা আমার ডিউটির পোশাক, ময়লা হয়ে গেছে আর একটু নষ্ট হয়ে গেছে। সূর্য বলে ঠিক আছে, যখনই টাকা হবে সে যেন সাথে সাথে পুলিশ স্টেশনে চলে আসে। গণেশ সেখান থেকে চলে যাবার পরপরই সূর্য আর শিবাকে বলে গণেশের উপরে নজর রাখার জন্য। রাতের বেলায় দেখা যায় দেবা আর পেরুমাল সেই গান এবং গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। দেবা গানটা হাতে নিয়ে বলে অন্য কোনো অস্ত্রর চাইতে গান হাতে নিলে অনেক বেশি সাহসী মনে হয় নিজেকে। পেরুমাল বলে আমাকেও একবার দাও। দেবা বলে তুমি যেটা করছো সেটা করো, তোমাকে দিয়ে আমি একটু ভরসা পাই না। তুমি তো সারাদিন তোমার সব টাকা পয়সা বাজারের মেয়েদের পেছনে ওড়াও। তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা যদি ঠিকঠাকভাবে না করো তাহলে এই গানের একটা বুলেট তোমার মাথায় আমি ঢোকাবো। পেরুমাল বলে এত লেকচার দিতে হবে না, কি করতে হবে সেটা বলো। দেবা বলে আমি গান নিয়ে চলে যাব সেই কাজটা করার জন্য, অর্থাৎ লোকটাকে খুন করার জন্য, আর তোমাকে যে জায়গায় বলেছি সেই জায়গায় গাড়ি নিয়ে চলে আসবে আর টাকাটা রিসিভ করবে। পেরুমাল বলে আমরা তো চাইলে কাজটা শেষ করে দুজনে একসাথে যেই টাকাটা নিয়ে আসতে পারি। দেবা বলে আজকাল কাউকে বিশ্বাস করতে নেই, খুন করার পরে সে যে আমাদের টাকা দেবে তার কি মানে আছে।
একদিকে আমি কাজ শেষ করব, অন্যদিকে তুমি টাকাটা নিয়ে আসবে, আর এরপরেই আমাদের পুরাতন ঠিকানায় চলে আসবে। পেরুমাল বলে ঠিক আছে। এদিকে সুরিয়াকে দেখা যায় পোস্টমর্টম ডক্টরকে কল করে, আর পোস্টমর্টম রিপোর্ট দেখার পরে তার কিছু কনফিউশন ছিল সেটা দূর করে। ডক্টর বলে আসলে গাড়ি যখন তাকে ধাক্কা দেয় তখন তার পায়ে যেয়ে আঘাত পায় এবং ভিকটিম রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়, আর মাথা থেকে অতিরিক্ত রক্তফলনের ফলেই তার মৃত্যু হয়েছে। সুরিয়া বলে তার মানে এটা একটা দুর্ঘটনাই তো, তাই তো? ডক্টর বলে হ্যাঁ, মেডিকেল টার্মে সেটাই বলা যায়। এরপরে ফোন রাখার পরে শিবা বলে স্যার, তাহলে এই কেসটা আমরা দুর্ঘটনা বলেই ক্লোজ করে দেই, তাই তো? সুরিয়া বলে এখন আমার ইনভেস্টিগেশন শেষ হয়নি, আর ডক্টর বললেই যে এটা দুর্ঘটনা হয়ে গেল সেটাও নয়, সে শুধু মেডিকেল টার্মের কথা বলেছে, আর কিছুই নয়। রাতের বেলা সুরিয়া ভিনিশাদের বাসায় আসে ভিনিশার বাবার সাথে দেখা করতে। সেখানে তারা কিছুক্ষণ কথা বলে। এরপরেই দেখা যায় ভিনিশাদের প্রতিবেশী রাধিকাও সেখানে ছিল, আর সুরিয়া তার সাথেও পরিচিত হয়। এরপরে একটু পরে তারা খেতে বসে, আর জোর করাতে রাধিকাও তাদের সাথেই খেতে বসে। এরপরে সুরিয়া তাকে জিজ্ঞেস করে সে কি করে। রাধিকা বলে সে একটি প্রাইভেট কোম্পানির ম্যানেজার। এরপরে ভিনিশার বাবা সুরিয়াকে বলে তোমরা বিয়েটা কবে করছো? আমার মেয়েরও বিয়ের ব্যাপারে একেবারেই কোনো আগ্রহ নেই, আর তোমারও দেখছি তাই। এখানে যেহেতু চলে এসছো, বিয়েটা শেষ করে ফেলো। আসলে ভিনিশা আর সুরিয়া একে অপরকে ভালোবাসতো, আর তাদের পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়েছিল। সুরিয়া বলে হ্যাঁ, আমরা শীঘ্রই বিয়েটা করে নেব। এরপরেই তাদের দুজনকেই কিছু ভালো সময় কাটাতে দেখা যায় একসাথে। এরপরেই রাতের বেলা পেরুমালকে আবারও গাড়ি নিয়ে সেই লোকেশনে টাকা আনার জন্য যেতে দেখা যাচ্ছিল। তখনই তাকে দেবা কল করে আর বলে আজকে ভুলেও কোনো মেয়ের চক্করে পড়বে না, আর মদ খাবে না। তোমাকে যেটা বলা হয়েছে সেই কাজটা তুমি ঠিকঠাকভাবে করবে। পেরুমাল বলে ঠিক আছে। দেবা তখনই বলে মদ খাওনি তো? আর এতেই পেরুমাল রেগে যায় আর বলে ফোন রাখো তো। দেবা বলে যদি আমি শুনেছি তুমি মদ খেয়েছো বা বুঝতে পেরেছি কোনো মেয়ের কাছে গিয়েছো, তাহলে আমি তোমাকে মেরেই ফেলবো। এরপরে সে ফোনটা কেটে দেয়। কিছু দূর আসার পরে পেরুমাল দেখতে পায় একটি মেয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে তার সার্ভিস চার্জ কত, অর্থাৎ মেয়েটা একজন পতিতা ছিল। মেয়েটি তাকে প্রাইস বলে। এরপরে পেরুমাল রাজি হয়ে যায়, আর সেই মহিলাটি পেরুমালকে পাশেরই জঙ্গলে নিয়ে যেতে শুরু করে আর বলে এটা নিরাপদ জায়গা, আর সেখানে যেই তারা অন্তরঙ্গ হতে শুরু করে। এরপরেই পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়, যেখানে সুরিয়া ঘুমাচ্ছিল। সুরিয়ার কাছে একটা কল আসে। কলটা রিসিভ করতেই দেখা যায় সুরিয়া চিন্তিত হয়ে পড়ে। এরপরেই দেখা যায় জঙ্গলে আরও একটি খুন হয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট এছাড়া ফরেন্সিক টিম সেখানে চলে এসেছে। একটু পরে সুরিয়াও সেখানে চলে আসে। সুরিয়া শিবাকে জিজ্ঞেস করে এখানে কি প্রায় এরকম খুন হয়? শিবা বলে স্যার কথাটা বুঝতে পারলাম না। সুরিয়া বলে আমি এই এরিয়াতে এসেছি মাত্র 4 দিন হলো। এরই মাঝে অনেকটা সেম স্পটেই একটা রহস্যময় দুর্ঘটনা আর একটা মার্ডার হলো। ব্যাপারটা কি? বিষয়টা একটু ফিশি। তখনই দেখা যায় মার্ডারটা হয়েছিল পেরুমালের। আসলে কেউ তার গলা কেটে তাকে খুন করে রেখে গেছে। লাশটা যে জায়গায় ছিল তার একটু দূরেই রাস্তার মধ্যে পার্ক করা ছিল পেরুমালের গাড়িটা। সুরিয়া শিবাকে বলে গাড়িটা কার, গাড়ির ব্যাপারে সব ইনফরমেশন বের করো। এরপরেই সুরিয়া জিজ্ঞেস করে এই ভিকটিমকে কি আইডেন্টিফাই করা হয়েছে? শিবা বলে লোকটার নাম পেরুমাল। এর বিরুদ্ধে কিছু ছোটখাটো কেস এবং কমপ্লেন রয়েছে থানায়, চুরি, ছিনতাই এই ধরনের। সুরিয়া বলে তার মানে কি পূর্ব শত্রুতা ধরেই তাকে খুন করা হয়েছে? শিবা বলে সেটা ছাড় বলতে পারবো না। এরপরে সুরিয়ার ক্রাইম স্পটের আশেপাশেই অনেক প্রোটেকশনের প্যাকেট দেখতে পায়। এই ব্যাপারে সে শিবাকে জিজ্ঞেস করে। শিবা বলে স্যার, এই এরিয়ার প্রতিটা মেয়েগুলো এখানেই আশেপাশে ঘোরাফেরা করে, আর এই জন্যই এখানে এগুলো পড়ে আছে। এরপরেই সুরিয়া সেখানে ক্রাইম সিনটা ভালো করে দেখে, আর ছোট্ট একটা ছেঁড়া কাপড়ের টুকরো দেখতে পায়। ফরেন্সিক ডিপার্টমেন্টকে বলে সেটা টেস্ট করার জন্য। সুরিয়া কাপড়টা দেখতেই মনে হয় এটা কোনো শার্টের ছেঁড়া টুকরো। এরপরে সুরিয়া আবারও শিবার কাছে আসে, বলে যেহেতু এটা পতিতাদের এরিয়া, তার মানে এখানে অবশ্যই পেরুমালের সাথে কোনো একজন মহিলা হয়তোবা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে তাকে খুন করা হলো, কিন্তু কোনো স্ট্রাগলের চিহ্ন কেন পাওয়া গেল না? এরপরে সুরিয়া আরও বলে ঠিক কাছাকাছি জায়গায় একটা দুর্ঘটনা আর খুন হলো। এটা কি শুধুই কোনো কোইন্সিডেন্স, নাকি দুটো ক্রাইম একজনই করেছে? এরপরেই সুরিয়া শিবাকে বলে আজকের সন্ধ্যার আগেই তুমি একটা কাজ করবে। এই এরিয়াতে যেসব পতিতারা রয়েছে তাদের নামের একটা লিস্ট আমার কাছে এনে দেবে। এরপরেই দেখা যায় দেবা একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কাউকে কল করছিল আর বলছিল তুমি যেখানে আসতে বলেছিলে আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি, কতক্ষণ সময় লাগবে? এরপরেই ফোনটা কেটে দেয়। এরপরেই সে বারবার পেরুমালকে কল করে, কিন্তু তার ফোনটা অফ ছিল। আসলে দেবা জানতো না যে পেরুমালকে খুন করা হয়েছে।
এদিকে থানায় আসার সময় সুরিয়া শিবাকে জিজ্ঞেস করে সেই এরিয়াতে কত বছর ধরে কাজ করে। শিবা বলে 6 বছর। সুরিয়া বলে এর আগে কি এই একই স্পটে এমন কোনো মার্ডার হতে সে দেখেছে? শিবা একটু ভেবে বলে না স্যার। সুরিয়া এরপরে জিজ্ঞেস করে পেরুমালের কোনো শত্রু থাকতে পারে না, এটা তুমি কি করে জানলে? শিবা বলে স্যার এরা ছোটখাটো ক্রাইম করে, এদের ওই ধরনের কোনো ঝগড়া হতে আমি কখনো দেখিনি। এই পেরুমাল দেবা নামের একজন লোকের সাথে ঘুরে বেড়ায়, দেবাও একই রকম তার মতোই ছোটখাটো ক্রাইম করে। এরপরেই সুরিয়া কেসটা নিয়ে ভাবছিল, তখনই সেই পার্ক করা গাড়িটা, গণেশের কথা, এছাড়া ক্রাইম সিনে পাওয়া সেই ছোট্ট কাপড়ের টুকরোটার কথা তার মনে পড়ে। এরপরেই সুরিয়া শিবাকে বলে ক্রাইম সিনে পাওয়া সেই গাড়িটাকে থানায় নিয়ে আসতে বলো, আর সেই উইটনেস গণেশের ঠিকানা জোগাড় করো, আমি সরাসরি সেখানে যাব। শিবা একজন মহিলা পুলিশ অফিসারকে নিয়ে গণেশের বাড়িতে চলে আসে এবং গণেশের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। গণেশ বলে সে জেকে ট্রান্সপোর্টে ড্রাইভার হিসেবে নাইট শিফটে কাজ করে, আর লোডের উপরে ডিপেন্ড করে তার শিফট চেঞ্জ হয়। তখনই সেই মহিলা পুলিশ অফিসার চলে যায় আশেপাশে গণেশের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য। একটু পরেই সেই মহিলা পুলিশ অফিসার আসে আর সুরিয়াকে জানায় গণেশ ঠিক বলছে, গত 5 দিন ধরে সে নাইট শিফট করছে। এরপরেই সুরিয়া গণেশকে বলে তার সেই ইউনিফর্মটা নিয়ে আসার জন্য, দরকার পড়লে সে তাকে নতুন আরও একটা ইউনিফর্ম এনে দেবে। কিন্তু গণেশ একেবারেই চুপচাপ থাকে। তখনই সুরিয়া বুঝতে পারে নিশ্চয়ই এই খুন এবং দুর্ঘটনার পেছনে যা হয়েছে তাতে গণেশ কিছু না কিছু অবশ্যই জানে। এই জন্য সেই মহিলা পুলিশ অফিসার আর সুরিয়া দুজনে মিলেই গণেশকে ভয় দেখাতে থাকে যে তাদের হাতে অনেক পেন্ডিং কেস রয়েছে, কোনো একটা মার্ডার আর রেপ কেসে যদি তারা গণেশকে ফাঁসিয়ে দেয় তাহলে সত্যি সত্যি তার প্রমোশন হয়ে যাবে। গণেশ এরপরে ভয় পেয়ে বলে স্যার আমি সত্যি সত্যি সবকিছু বলে দিচ্ছি, আসলে আমি সবসময় ওই রোড দিয়ে আসি। সুরিয়া বলে কেন? গণেশ বলে আসলে ওই রোডে অনেক পতিতা মেয়েরা থাকে, যখনই আমার কাছে টাকা থাকে তখনই আমি তাদের কাছে যাই, আর টাকা না থাকলেও তাদের কাছে যেয়ে একটু দরদাম করে এরপরে চলে আসি, এটা আমার রোজগারের অভ্যাস। সেই দিনও যখন রাতের বেলা আসছিলাম হঠাৎ করেই দেখি রাস্তার ভেতরে একটা লোক পড়ে রয়েছে, আর সেই মহিলা লাশের কাছেই ছিল। আমাকে দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, আমি তাকে ধরে জিজ্ঞাসা করি কি হয়েছে, এই খুনটা কি সে করেছে? সেই মহিলা বলে না না সে করেনি, আর এরপরেই সে তাকে অনেক জোরে হাঁক করে। আর এরপরেই মহিলাটি গণেশকে 5,000 টাকা দেয়, এমনকি তার সাথে থাকার সুযোগ দেয়, আর এর বিনিময়ে সে যেন এই ঘটনাটা কাউকে না বলে। গণেশ এতে রাজি হয়ে যায় আর অবশেষে পুলিশকে এমনিতেই কল করে আর বলে দেয় যে এটা একটা দুর্ঘটনা। সুরিয়া এরপরে থানায় চলে আসে, কিন্তু থানায় আসতেই তাকে কল করে ভিনিশা আর বলে তুমি কোথায়? বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আমাদের প্রতিবেশী রাধিকা বাবাকে হসপিটালে নিয়ে গেছে, আমি তোমাকে কতক্ষণ যাবৎ কল করার চেষ্টা করছি কিন্তু তোমার কলটাই লাগছিল না। সুরিয়া বলে তুমি কোথায়? ভিনিশা বলে আমি একটা ইমার্জেন্সি কাজে চেন্নাই এসেছিলাম, আমি গাড়িতে আছি, ফিরে আসছি, তুমি এখনই হসপিটালে চলে যাও। সুরিয়া বলে তুমি একদমই টেনশন করো না, আমি এখনই যে আঙ্কেলের খেয়াল রাখছি। যাবার আগে সুরিয়া শিবাকে বলে পতিতাদের লিস্টটা ইমার্জেন্সি করো, আমার লাগবে। এদিকে সুরিয়াকে দেখা যায় ভিনিশাদের বাসায় চলে আসে। আসলে রাধিকা ভিনিশার বাবাকে বাড়িতে নিয়ে এসেছিল, সেখানে আসার পরে জানতে পারে রাধিকা এমনিতেই ভিনিশার বাবাকে দেখার জন্য এসেছিল, আর তখনই দেখতে পায় সে ফ্লোরে পড়ে আছে, সে তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে। সেখানে সুরিয়া আরো অবাক হয় যখন জানতে পারে সকাল 9টা বাজে ভিনিশার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, আর ভিনিশা তাকে এখন বলল। তখন রাধিকা বলে আসলে ভিনিশাকে সে সকাল থেকে ফোন করছে, ভিনিশার নাম্বারটা বন্ধ ছিল আর সুরিয়ার নাম্বারটাও তার কাছে ছিল না। ডক্টর বলেছে এখন টেনশন করার কোনো কারণ নেই। সুরিয়া বলে তাহলে ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি যাই, ভিনিশা চলে আসবে। আর তখনই সে শিবাকে কল করে সেই পতিতা মেয়েদের থানায় আসতে বলো, এছাড়া সেই সাক্ষী গণেশকেও। থানায় আসার পরে সুরিয়া দেখতে পায় সেখানে মাত্র 4 জন মহিলা এসেছে। সে শিবাকে জিজ্ঞেস করে মাত্র 4 জন? তখন শিবা বলে আসলে এই শহরে অনেক এরিয়া রয়েছে আর এরা নিজেদের মধ্যে তাদের এরিয়াগুলো ভাগ করে নেয়, এরা একে অপরের এরিয়াতে কখনোই যায় না, যেখানে ক্রাইমটা হয়েছে তার আশেপাশে এই 4 জনই তাদের কাজ করে। তখনই সুরিয়া তাদের জিজ্ঞেস করে যে তাদের মধ্যে কে ক্রাইম করেছে, যে ক্রাইম করেছে সে নিশ্চয়ই একটা মার্ডার এবং একটা দুর্ঘটনার সাথে জড়িত, কিন্তু সেটা কে তাদের বলতে হবে। ঠিক তখনই গণেশ চলে আসে আর সেই পতিতা মহিলাকে দেখিয়ে দেয় যার নাম ছিল যমুনা। প্রথমেই যমুনা সেই দিনের ঘটনা বলে, রাস্তায় যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। যমুনা বলে সেই লোকটাকে এর আগে এই এরিয়াতে সে কখনোই দেখেনি, হুট করেই তার কাছে আসে এবং তাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য অফার করে, কিন্তু সে মাত্র 500 টাকা দিতে রাজি হয়। আমি যখন বলি যে এই 500 টাকাতে আমি কাজ করব না, সে আমাকে জোরাজোরি করতে শুরু করে। এই জন্য আমি নিজেকে ছাড়ানোর জন্য তাকে ধাক্কা দেই, আমার
আমার শরীরে যত শক্তি ছিল সব শক্তিতেই তাকে আমি ধাক্কা মেরে বসি। লোকটা ছিটকে যায় আর ঠিক তখনই পাশ দিয়ে একটা গাড়ি চলে যায় আর গাড়িটাই সেই লোকটার উপর দিয়ে চলে যায়। এতে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই আর ঠিক তখনই সেখানে গণেশ চলে আসে। সুরিয়া বলে, তাহলে পেরুমালকে কেন খুন করলে? সে তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছে, তারপরে টাকা দিতে চাইনি, এটাই তো? যমুনা বলে, না না স্যার, ওকেও আমি কখনোই দেখিনি। সেই রাতে গাড়ি নিয়ে আসলো আর আমার সাথে ঘনিষ্ঠ হতে চাইলো। এরপর আমি যখন তাকে জঙ্গলে নিয়ে গেলাম তখন সেই আমার সাথে ঘনিষ্ঠ হলো। আর এরপরই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন তারা ঘনিষ্ঠ হচ্ছিল ঠিক ওই সময়টাতে পেছন থেকে কেউ এসে তার গলায় ছুরি চালিয়ে দেয় আর এতেই পেরুমাল সেখানে মারা যায়। অবাক হয়ে যায় সুরিয়া। যমুনা বলে, সে আমাকে হুমকি দিয়েছিল, কথাটা যদি আমি কাউকে বলি তাহলে সে আমাকেও মেরে ফেলবে। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি তার মুখটা ভুলতে পারছিলাম না, এমনকি আমি কাউকেই ভুলতে পারছিলাম না। এটা শুনে সুরিয়া বলে, তার মানে কি সেখানে দুজন ছিল? যমুনা বলে, হ্যাঁ। সুরিয়া বলে, তুমি কি তাদের দেখলে চিনতে পারবে? যমুনা বলে, হ্যাঁ, একেবারে চিনতে পারবো। আর ঠিক তখনই দেখা যায় পুলিশ স্টেশনের কারেন্টটাই চলে যায়। অন্ধকারে সুরিয়া তাড়াতাড়ি শিবাকে বলে আলোর ব্যবস্থা করতে। ঠিক ওই সময়টাতে একজন মহিলার চিৎকারের আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পরে যখন বিদ্যুৎ চলে আসে দেখা যায় সেখানে যমুনাকে কেউ খুন করে রেখে যায়। আর এটা থেকে পুরোপুরি শকড হয়ে যায় সুরিয়া। পুলিশ স্টেশনের ভেতরে এসে একজন উইটনেসকে খুন করে ফেলেছে, এত বড় সাইকো কে হতে পারে? পরের দিন হায়ার অফিসার সুরিয়াকে কল করে আর বলে, তুমি সেখানে যাওয়ার পরে কি হচ্ছে? এটা কেমন কথা? পুলিশ স্টেশনের ভেতরে মার্ডার, আমি উপর মহলে কি জবাব দেব? তুমি কি তোমার কাজটা কিভাবে করতে হয় সেটাও জানো না? সুরিয়া বলে, স্যার আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি এই খুনিকে অবশ্যই ধরে ফেলবো। এদিকে দেবাকে দেখানো হয় যে একটি হোটেলে উঠেছিল। এরপরেই সে কাউকে কল করে আর বলে পেরুমালের কোনো খবর যেন ওর ফোনটা অফ। অপর পাশ থেকে বলা হয়, তুমি জানো না পেরুমালকে তো খুন করে ফেলা হয়েছে, পুলিশ এসেছিল, তোমার ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করছিল। কথাগুলো শুনে দেবা পুরোপুরি শকড হয়ে যায়, খুন করে ফেলা হয়েছে। আর তখনই তার হোটেল রুমের দরজায় নক হয়। দেবা ভয় পেয়ে যায়, এই জন্যই গানটা নিয়ে সে ধীরে ধীরে দরজা খুলে, কিন্তু দেখা যায় সেখানে একজন হোটেল বয় ছিল। এই জন্য দেবা তাকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে সুরিয়া যখনই থানার ভেতরে আসছিল তার কাছে সবাইকে সন্দেহজনক মনে হচ্ছিল, কারণ সে বিশ্বাস করে থানার ভেতরে যে যমুনার খুনটা হয়েছে এর সাথে নিশ্চয়ই থানার ভেতরে থাকা কেউ না কেউ জড়িত আছে। এরপরেই সুরিয়া থানার সবাইকে সেখানে ডাকে আর বলে, যমুনা যদি সেই খুনিদের আইডেন্টিফাই করতে পারত তাহলে কেসটা এতক্ষণে সমাধান হয়ে যেত, কিন্তু সেই কেসটাতে এখন নতুন মোড় এসেছে। আমি নিশ্চিত যে এখানে খুন করা হয়েছে তাতে এই থানার কারো না কারো হাত রয়েছে, এমনকি এখানে এসেছে সেই ইনফরমেশনটাও কেউ লিক করেছে। থানার সবাই বলে, হ্যাঁ স্যার, সেটা আমরা জানি। শিবা বলে, স্যার কিন্তু এই ধরনের কাজ আমাদের মধ্যে কেউ করেনি, এটা আপনি বিশ্বাস করতে পারেন। সুরিয়া বলে, আমিও চাই তোমাদের বিশ্বাস করতে, কিন্তু এখন আমি আর তোমাদের বিশ্বাস করতে পারছি না। যাই হোক, এরপরে সুরিয়া সবাইকে চলে যেতে বলে আর শিবাকে বলে, পেরুমালের কেস ফাইল এবং সেই দুর্ঘটনার কেস ফাইলটা আমাকে দিয়ে যাও। এদিকে সকালবেলাতে ভিনিশা যখন তার বাবাকে ঘুম থেকে জাগাতে যায় ঠিক তখনই সে দেখতে পায় তার বাবা আর নেই, মারা গেছে। ভিনিশা কান্নায় ভেঙে পড়ে। সুরিয়া আর রাধা তাকে সান্ত্বনা দেয়। ভিনিশা একেবারেই ভেঙে পড়েছিল, আসলে পৃথিবীতে তার বাবা আর সুরিয়া ছাড়া আর তার কেউ নেই, কিন্তু তার বাবাও আজকে চলে গেল, সে একা হয়ে পড়ল। সুরিয়া তাকে সান্ত্বনা দেয়। এরপরেই ভিনিশার বাবার শেষক্রিয়া করা হয়। এরপরেই সুরিয়া তার টিম নিয়ে দেবা এবং পেরুমালের বাসে আসে, কিন্তু সেখানে তারা তেমন কোনো ইনফরমেশনই পায় না। এরপরেই যেখানে পেরুমালকে মার্ডার করা হয়েছিল সেই ক্রাইম সিনে আসে, কিন্তু আসার পরেই তারা আবারও শকড হয়ে যায়, কারণ সেখানে আরও একটা ডেড বডি পড়েছিল। তারা কাছে যেতেই আরও বেশি অবাক হয়, কারণ সেটা ছিল দেবার ডেড বডি। তাকেও কেউ খুন করে রেখে গেছে ঠিক একই রকম ভাবে। বাসায় আসার পরে সুরিয়া আবারও কেসটা নিয়ে স্টাডি করছিল এবং সে বুঝতে পারে পেরুমাল আর দেবাকে একজনই খুন করেছে একই প্যাটার্নে। এমনকি পুলিশ স্টেশনে যমুনাকেও সেই খুন করেছে, শুধুমাত্র তাড়াহুড়োর কারণে ফুল প্যাটার্নটা সে ফলো করতে পারেনি। আর প্রথম যে দুর্ঘটনার কারণে মৃত্যুটা হয়েছিল সেটা শুধুমাত্র একটা স্বাভাবিক দুর্ঘটনা ছিল, যেমনটা যমুনা বলেছে। এরপরেই সুরিয়া শিবাকে কল করে আর বলে, পেরুমাল আর দেবার ফটো এবং কেস ফাইলগুলো বিভিন্ন থানায় পাঠিয়ে দাও আর জিজ্ঞেস করো তাদের এরিয়াতে এমন কোনো ঘটনা আগে ঘটেছে কিনা। পরের দিনই দেখা যায় শিবা চলে আসে সুরিয়ার কাছে আর বলে, স্যার আরও বেশ কয়েকটা থানা থেকে বেশ কয়েকটা একই ধরনের কেসের খবর পাওয়া গেছে। সুরিয়া বলে, বেশ কয়েকটা থানা মানে? শিবা বলে, অ্যাজ পার দ্য ইনফরমেশন বেশ কয়েকটা থানা থেকে একই ধরনের 7টা মার্ডার কেস পাওয়া গেছে। তখনই সুরিয়া অবাক হয়ে যায় আর বুঝতে পারে এই খুনগুলো কোনো সাধারণ খুন নয়, বরং সে একটা সাইকো সিরিয়াল কিলারের পাল্লায় পড়েছে যে একের পর এক খুন করে চলছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ তার টিকিটাও ছুঁতে পারেনি। এরপরে
এরপরেই সুরিয়া সেই সব থানায় যেয়ে সেই সব পুলিশ অফিসারদের সাথে এই কেস নিয়ে কথা বলে। একজন পুলিশ অফিসার বলে, আমার এরিয়াতে একই রকমভাবে পরপর দুটো খুন হয়। এই কেস দুটো নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি, অনেক সময় নষ্ট করেছি, কিন্তু কোনো ক্লুই খুঁজে পাইনি, যার ফলে এই কেসটা এখনো অমীমাংসিতই রয়েছে। সুরিয়া বলে, ক্রাইম করলে অবশ্যই সেখানে ক্রিমিনাল কোনো না কোনো ক্লু ছেড়ে যায়, আর এখানে মার্ডার করার পরেও আমরা কোনো ক্লু খুঁজে পাচ্ছি না, বিষয়টা একেবারেই অস্বাভাবিক। আর একজন পুলিশ অফিসার বলে, আমার এখানে দুটো খুন হয়েছে, কিন্তু তাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল না, সবাই সাধারণ মানুষ। আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এদের কেন খুন করা হলো, এছাড়া কোনো ক্লুও খুঁজে পাইনি। আরও একজন পুলিশ অফিসার সুরিয়াকে বলে, আমার এরিয়াতে ঠিক একই প্যাটার্নে 3টি খুন হয়েছে, 3জনেরই বয়স ছিল 40-এর ওপরে, এছাড়া 3জনেরই মেয়ে ছিল, আর 3জনের মেয়েই এখনও নিরাপদ রয়েছে। আমি শুধু এতটুকুই কমন প্যাটার্ন পেয়েছি, কিন্তু মার্ডারের মোটিভটা এখনও খুঁজে বের করতে পারিনি। সুরিয়া অবশেষে সেখান থেকে কোনো ক্লু খুঁজে না পেয়ে চলে আসে। এরপরে সে দেখা করে ভিনিশার সাথে। ভিনিশাকে জিজ্ঞেস করে এখন সে কেমন আছে। ভিনিশা বলে, সময়ের সাথে সাথে আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। সুরিয়া বলে, টেনশন করো না, আমি তোমার পাশে আছি। তুমি এক কাজ করো, কাজে লেগে পড়ো, এতে আঙ্কেলের কষ্টটা ভুলতে তোমার একটু সাহায্য হবে। আমি তোমাকে কিছু কেস ফাইল দিচ্ছি, তুমি দেখবে ঠিক একই প্যাটার্নে একই রকম মার্ডার অন্য কোথাও হয়েছে কিনা। এরপরেই থানায় এসে সুরিয়া আবারও শিবাকে ডাকে, আর একদম শুরু থেকে এই কেসে যা যা হয়েছে সেটা বলে। সে এখানে আসার 3য় দিনেই একটা দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনা ঘটিয়েছিল একটা গোল্ডেন কালার ইন্ডিগো কার। ঠিক তার পরের দিনই ঠিক একই রকম একটা গোল্ডেন কালারের ইন্ডিগো কার দিয়ে পেরুমাল আসে যমুনার কাছে, আর সেখানে পেরুমালেরও খুন হয়ে যায়। তাই আমরা ধরেই নিতে পারি পেরুমালের কাছে যে গোল্ডেন কালার কারটা ছিল সেটা দিয়েই সেই দুর্ঘটনা ঘটেছে। তার মানে দুর্ঘটনার কেসটা সমাধান হয়ে যায়, কিন্তু পেরুমালকে কে খুন করলো সেটাও একটু হলেই সমাধান হয়ে যেত, কিন্তু যমুনাকে থানায় কেউ খুন করে ফেলে। তোমরা বলছো তোমরা কেউ সেই ইনফরমেশন লিক করনি, হয়তোবা আমারই কোনোভাবে সেই ইনফরমেশনটা কোথাও লিক হয়ে গেছে, কিন্তু কোথায়? আর এরপরে কেসটা ইনভেস্টিগেশন করতে যেয়ে আমরা দেবারও ডেড বডি পাই, ঠিক একই রকম মার্ডার, একই প্লেস। আর এরপরে আমরা জানতে পারি শুধু এই দুটো নয়, একই রকম আরও 7টা খুন হয়েছে। এখন কথা হচ্ছে এই খুনিকে, আর খুনের পেছনের মোটিভটাই বাকি। ঠিক তখনই তাকে কল করে ভিনিশা এবং তার বাড়িতে ডেকে নেয়। বলে, 2011 সালে ঠিক একই প্যাটার্নে একজন লোকের খুন হয়েছিল এবং তার একটা মেয়েও ছিল। আর এই কেসটা তখন যে ইনভেস্টিগেশন করেছিল তার নাম পুলিশ অফিসার ভেল্লি পান্ডিয়ান। তখন ভেল্লি পান্ডিয়ান সেই খুনের দায়ে 10 বছরের একটি ছেলেকে অ্যারেস্ট করেছিল। মার্ডারের প্যাটার্নটা আমার কাছে সেমই মনে হয়েছে, আর আমার কাছে মনে হচ্ছে তুমি যে খুনিকে খুঁজে বেড়াচ্ছ এটা হয়তোবা সেই ছেলেটাই। সুরিয়া চলে যায় সে ভেল্লি পান্ডিয়ানের সাথে দেখা করতে, এবং সে কেস ফাইলগুলো দেখার পরে ভেল্লি পান্ডিয়ান বলে, আমার কাছেও সেম প্যাটার্নই মনে হচ্ছে। এরপরে ভেল্লি পান্ডিয়ান সেদিনের ঘটনা বলে, ধানুষের চোখে অনেক বেশি রাগ আর ক্ষোভ ছিল। সে প্রথমে একটা আয়রন রড দিয়ে তার নিজের বাবার মাথায় আঘাত করে, আর এরপরেই তার গলা কেটে ফেলে, এমনকি তার হাত দুটোও কেটে ফেলে। কিন্তু এটা নিয়ে তার কোনো আফসোস ছিল না, বরং সে খুবই কনফিডেন্ট হয়ে আমাদেরকে এই কথাগুলো বলছিল। এরপরে তাকে জুবিনালে পাঠানো হয়, কিন্তু সে সবসময় একেবারে চুপচাপ থাকতো, কোনো কথা বলতো না। এরপরে জুবিনাল থেকে শুনেছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার শাস্তি শেষ হওয়ার আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ জুবিনালে থাকার সময় তার ব্যবহার নাকি দিনে দিনে ভালো হয়েছিল। কিন্তু এখন সেই ধানুষ কোথায় আছে সেটা আমি জানি না। তবে আরও একটা কথা, সেই ধানুষের একটা বড় বোনও ছিল। সেই দিন ঘটনার সময় আমি দেখেছিলাম ধানুষের বড় বোন তার বাবার লাশের পাশে বসে কাঁদছিল। মেয়েটির নাম ছিল গঙ্গা। গঙ্গা তার বাবার এই খুনে পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। সে কোনো কিছুই পুলিশকে বলতে পারেনি। আমি চাইনি ছোট্ট সেই মেয়েটার জীবন একটা মার্ডার কেসের সাথে জড়িয়ে যাক, আর এই জন্য এফআইআরে তার নাম ঠিকানা কিছুই আমি উল্লেখ করিনি। তাকে আমি একটি আশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গঙ্গা বা ধানুষ কেন তার বাবার খুনটা হয়েছিল সেটা কোনোভাবেই কেউ বলেনি। সুরিয়া এরপরেই সে আশ্রমের ঠিকানা নেয়, আর এরপরেই সে চলে আসে জুবেনালে। সেখানে ধানুষের ব্যাপারে জিজ্ঞেস করে। সেখানকার লোক বলে, হ্যাঁ, ধানুষের কথা আমার মনে আছে, কিন্তু আপনারা ওকে কেন খুঁজছেন? সুরিয়া তখন সবকিছু খুলে বলে। সেই লোকটা বলে, ধানুষ খুন করতেই পারে না। সুরিয়া বলে, এমনটা কেন বলছেন? সেই লোকটা বলে, ধানুষ এখানে যখন ছিল ওর ব্যবহার আচারে কখনো মনে হয়নি যে ও একজন খুনি। যে জজকে শাস্তি দিয়েছে তার কাছেও মনে হচ্ছিল না যে ধানুষ খুনটা করেছে। সে তাকে বারবার জিজ্ঞেস করেছে, কিন্তু ধানুষ শুধু মুখ বুজে বলেছে, হ্যাঁ, খুনটা সেই করেছে। কিন্তু আমি নিশ্চিত ধানুষ তার বাবাকে খুন করেনি। এর পেছনে অন্য কোনো রহস্য ছিল, সেটা আমাদের সে কখনোই বলেনি। আর এখানে থাকতে তার ব্যবহার অনেক বেশি ভালো ছিল, আর এই জন্যই তাকে আগেই ছেড়ে দেওয়া হয়েছে।
কিন্তু সেই লোকটা ধানুষের বর্তমান ঠিকানা জানে না, তবে বলে বেশ কয়েক বছর আগে তার বড় বোন এসে তাকে নিয়ে গেছে, যে একটি আশ্রমে থাকত। তখনই সুরিয়া বুঝতে পারে ধানুষের সাথে তার বড় বোন গঙ্গার যোগাযোগ ছিল, এখন তারা হয়তোবা একই সাথে রয়েছে। এরপরেই সুরিয়া সেই আশ্রমে চলে আসে। সুরিয়া সেখানে গঙ্গার ব্যাপারে খুলে বলে যে তার ভাই গঙ্গার বাবাকে খুন করেছিল, তার জেল হয়েছিল এবং গঙ্গাকে এই আশ্রমে রাখা হয়েছিল। তখন সেই আশ্রমের মহিলা সুরিয়াকে বলতে শুরু করে মেয়েটি খুবই ভালো ছিল, এই আশ্রমের সবার সাথে সে খুব মিলেমিশে থাকত, সবসময় হাসি খুশিই থাকত, কিন্তু যখনই তার পাশ দিয়ে কোনো 40 ঊর্ধ্ব পুরুষ যেত তখনই সে অনেক বেশি ভয় পেয়ে যেত, এমনকি সে প্রচণ্ড রেগে গিয়ে তাদের মারতে শুরু করত। এটা তার এক ধরনের ফোবিয়া ছিল। এছাড়া সে একেবারেই ভালো ছিল। সুরিয়া জিজ্ঞেস করে মেয়েটি এখনো এখানে আছে কিনা। সেই মহিলা বলে না, সে বেশ কয়েক বছর আগে আশ্রম ছেড়ে চলে গেছে। সুরিয়া বলে তার এই ফোবিয়ার পেছনের কারণটা কি। তখন মহিলা বলতে শুরু করে আসলে গঙ্গা আর ধানুষের মা মারা গিয়েছিল, আর তার বাবা ছিল পুরোপুরি একজন মাতাল লোক, সবসময় মদের নেশায় ডুবে থাকত। দেখা যায় এক রাতে বাড়িতে এসে সে শুধুই ধানুষকে পেটায় এবং গঙ্গাকে বলে তার পড়াশোনা করতে হবে না, তার মাথা ব্যথা, সে যেন তার মাথাটা একটু টিপে দেয়। গঙ্গা তার কাছে যেতে না চাইলেও লোকটা জোর করে, আর এরপরেই বোঝা যায় আসলে গঙ্গার বাবাই তাকে শারীরিক নির্যাতন করত, ভোগ করত। এরপরেই দেখা যায় তাকে নতুন কাপড় চোপড় পরিয়ে মানুষের সামনে দেয়, অর্থাৎ গঙ্গার বাবা গঙ্গাকে দিয়ে দেহ ব্যবসা করাতে শুরু করে। এতে গঙ্গার একেবারেই মত ছিল না, কিন্তু গঙ্গার বাবা তাকে প্রচন্ড বকাঝকা করে আর বলে তোমাদের মা তোমাদের দুজনকে রেখে চলে গেছে, তোমাদের দুজনকে আমি সহ্য করতে পারি না, তুমি যদি আমার কথা না শোনো আমি তোমাদের দুজনকেই বিক্রি করে দেব। অবশেষে বাধ্য হয় গঙ্গা। এরপরে সেই অপরিচিত লোকটা গঙ্গাকে ভোগ করে, কিন্তু গঙ্গা এই বিষয়টা একবারেই মেনে নিতে পারে না। এরপরেই যখন গঙ্গার বাবা সেখানে আসে, গঙ্গার নিজ হাতে তার বাবাকে খুন করে। সুরিয়া বলে তার মানে গঙ্গাই খুনি। সেই মহিলা বলে হ্যাঁ, শুধুমাত্র ধানুষ সেই খুনের দায়টা নিজের কাঁধে নিয়েছিল। আসলে এই বিষয়টা আমরা জানতে পারি যখন মেয়েটির কাউন্সিলিং করা হয়, সেই ডক্টরকে সে বলেছিল, কিন্তু পুরো বিষয়ে জানার পরেও আমরা পুলিশকে কল করিনি, কারণ আমরা তার পরিস্থিতি বুঝতে পেরেছিলাম, আর সে তখন অনেক ছোট ছিল। সুরিয়া জিজ্ঞেস করে সেই ধানুষ এখন কোথায় আছে, তার ব্যাপারে কিছু জানেন? সেই মহিলা বলে না, তার ব্যাপারে আমরা কিছু জানি না। সুরিয়া এরপরেই বলে গঙ্গার কোনো ফোন নাম্বার আপনাদের কাছে রয়েছে? সেই মহিলা বলে গঙ্গাকে স্যার, আমরা যার কথা বলছি তার নাম হচ্ছে রাধা। আর এটা শুনেই অবাক হয়ে যায় সুরিয়া। সুরিয়া নিশ্চিত হওয়ার জন্য সেই মহিলাকে বলে রাধার কোনো ফটো আছে? তখন সেই মহিলা বলে হ্যাঁ, এখান থেকে যাবার আগে আমরা তার সাথে ফটো তুলেছিলাম। সেখান থেকে একটা ফটো সুরিয়াকে দেখায়, আর সুরিয়া বুঝতে পেরে যায় এই রাধাই হচ্ছে ভিনিশার সেই প্রতিবেশী, আর এই হচ্ছে সেই খুনি। এমনকি এই খুনগুলোও সেই করছে, কারণ তার মনে পড়ে যায় শুধুমাত্র রাধার সামনেই সেই পতিত মহিলাদের থানায় আসতে বলেছিল, এমনকি সেই গণেশকেও থানায় আসতে বলেছিল। তার মানে শুধুমাত্র রাধার সামনেই তাদের ইনফরমেশনটা লিক হয়েছিল। আসার সময় সে সাথে সাথে ভিনিশাকে কল করে আর জিজ্ঞেস করে সে কোথায়, আর তার সাথে বাসায় কেউ আছে কিনা। ভিনিশা বলে সে বাসায় আছে আর একা, তার সাথে কেউ নেই। সুরিয়া বলে তারা যে খুনিকে খুঁজে বেড়াচ্ছে সেটা রাধা এবং তার ভাই। ভিনিশা যেন দরজা লাগিয়ে নিরাপদে বসে থাকে, এখনই সে তার কাছে আসছে এবং পুরো বিষয়টা খুলে বলছে, কিন্তু ভিনিশা প্রচন্ড ভয় পেয়ে যায়। সুরিয়া তাকে বলে ভয় পাবার কোনো কারণ নেই, সে এখনই চলে আসছে। কিন্তু যখনই ভিনিশা দরজাটা লাগাতে যাবে ঠিক ওই সময়টাতে দেখা যায় রাধা এবং তার ভাই ধানুষ সেখানে চলে আসে। আর এই ধানুষ হচ্ছে সেই ছেলেটি যে ভিনিশার সাথে কেস স্টাডিতে কাজ করত। যাই হোক, তারা সেখানে বসে টিভি দেখতে শুরু করে, কিন্তু ভিনিশা প্রচন্ড ঘাবড়ে ছিল, তাকে দেখে বোঝাই যাচ্ছিল। এর জন্য রাধা তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। আসলে এখনো জানতো না রাধা এবং ধানুষের ব্যাপারটা পুলিশ জেনে ফেলেছে। ভিনিশা কিছুই বলে না। এদিকে দেখা যায় সুরিয়া বারবার ভিনিশাকে কল করছিল, যেহেতু রাধা আর ধানুষ সামনে ছিল এই জন্য ভিনিশা কলটা রিসিভ করে না। এতে আরো বেশি টেনশনে পড়ে যায় সুরিয়া। সে শিভাকে কল করে আর বলে এখনই যেন ভিনিশার বাড়িতে চলে যায় এবং সেখানে যেয়ে দেখে ভিনিশা ঠিক আছে কিনা। এদিকে ভিনিশা চলে যায় ওয়াশরুমে, তখনই আবারও সুরিয়ার ফোনটা আসে, আর তখনই ধানুষ ফোনটা রিসিভ করে আর স্পিকার অন করে দেয়। অন্যদিক থেকে সুরিয়া কোনো কিছু না জেনে বলতে শুরু করে তুমি দরজা লাগিয়ে বসেছ তো, রাধা এবং তার ভাই ধানুষ আসলে কখনো কিন্তু দরজা খুলবে না, ওরা খুনি, যে কোনো কিছু করে ফেলতে পারে। আর এ থেকেই রাধা আর ধানুষ বুঝে যায় যে তারা ধরা পড়ে গেছে, এখন তাদের কি করতে হবে। দেখা যায় রাধা চলে যায় ভিনিশার কাছে, আর ভিনিশা তখনই চিৎকার করে ওঠে। ঠিক ওই সময়টাতে ভিনিশার বাড়িতে চলে আসে শিবা। বাইকের আওয়াজ শুনতে পেয়ে ধানুষ দরজাটা খুলে রাখে। শিবা কয়েকবার দরজায় কলিং বেল চাপে, কিন্তু দরজা কেউ না খোলাতে দরজা ধাক্কা দেয় এবং দরজা খোলা পেয়ে সে নিজেই ভেতরে চলে আসে। আর শিবা যখনই ভেতরে আসে ধানুষ তার উপরে আক্রমণ করে বসে। দুজনের লড়াই চলে। ধানুষ তার সাথে পেরে উঠছিল না, এজন্য রাধা একটা চাকু নিয়ে এসে
তার উপরে আঘাত করে বসে। শিবা সেখানে আহত হয়ে পড়ে থাকে। এরপরেই কারেন্ট চলে যায়। তার একটু পরেই সুরিয়া সেখানে চলে আসে। সেও ভেতরে ঢোকে, শিবাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এছাড়া ভিনিশাকে পুরো বাড়িতে খুঁজে বেড়ায়, কিন্তু সে কাউকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এরপর হঠাৎ করেই ধানুষ সুরিয়াকে পেছন থেকে আঘাত করে বসে। এরপরে দুজনের মধ্যে তুমুল লড়াই হয়, মারামারি হয়, কিন্তু কেউ কারো থেকে কম ছিল না। এদিকে রাধা যখন দেখতে পারছিল যে ধানুষ ধীরে ধীরে হেরে যাচ্ছিল, তখনই সে সুরিয়াকে মারার জন্য পেছনে একটা রড ঢুকিয়ে দেয়, কিন্তু সুরিয়া ঠিক সময় সরে যায় আর সেই রডটা বুকে এসে গেঁথে যায় ধানুষের। এতে রাধা কাঁদতে শুরু করে তার ভাইয়ের এই অবস্থার জন্য। সুরিয়া বলে, এখনো সময় আছে, তুমি যদি সারেন্ডার করো আমি তোমার ভাইকে বাঁচাতে পারি। আর এরপরেই সিন কাট হয়ে যায়। দেখা যায় ভিনিশাকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। ডক্টর পুলিশের সাথে কথা বলে, আর সেখান থেকে আমরা জানতে পারি রাধা আসলে ভিনিশার মুখে কোনো একটি স্প্রে দিয়েছিল, যার ফলে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠছে। অন্যদিকে শিবার অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু আশা করা যায় সে সুস্থ হয়ে উঠবে। এদিকে থানাতে দেখা যায় রাধাকে ইন্টারোগেশন করছিল পুলিশ। সুরিয়া তাকে জিজ্ঞেস করে সে এই পর্যন্ত কতজনকে খুন করেছে আর কেন করেছে। রাধা রেগে যায় আর বলে, কি বলার আছে আমার? যেখানে ছোট্ট একটি মেয়ে তার বাবার লালসার শিকার হয় সেটাই শুনতে চান? 20টা বছর আমি রাতে ঠিকঠাকভাবে ঘুমাতে পারি না। আমি শুধু দুঃস্বপ্নে দেখি যে আমাকে আবারও কেউ তার লালসার শিকার করেছে। হ্যাঁ, আমি আমার বাবাকে খুন করেছি। আমার ভাই সেই খুনের দায় মাথা পেতে নিয়েছে। এছাড়া আমার কি বা করার ছিল? আপনারা পুরুষ মানুষরা শুধুমাত্র মেয়েদের ভোগের পণ্য হিসেবে দেখেন। কোনো সম্পর্ক বা বয়স কোনো কিছুই আপনাদের আটকিয়ে রাখতে পারে না। আর এই জন্য এই ধরনের মানুষদের আমি ঘৃণা করি। যাদেরই এরকম আমি পাই তাদের আমি খুন করে ফেলি। এই এরিয়াতে আসা পরে পেরুমাল ছিল আমার প্রথম শিকার, যেও ছিল তাদের মধ্যে একজন, যারা মেয়েদের লালসার চোখে দেখত সবসময়। অন্যদিকে রাধাকে বাধ্য হয়ে খুন করতে হয়েছে। আর একটা কথা, ভিনিশার বাবাকেও খুন করেছি। এটা শুনে হতবাক হয়েছে সুরিয়া আর বলে, কেন? তখন রাধা বলে, আসলে বাবা আর মেয়ে মিলে আমার কেসটাই সমাধান করছিল। এমনকি ভিনিশার বাবা কেসটা সমাধান করতে করতে আমার আশ্রমে পর্যন্ত চলে গিয়েছিল। আমার হাতে আর কোনো পথ খোলা ছিল না, আর এই জন্যই রাধা তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছিল। সেখান থেকে চলে আসার পরে আরও একজন পুলিশ অফিসার সুরিয়াকে জিজ্ঞেস করে, স্যার, মেয়েটি সব খুনের দায় স্বীকার করে নিল, কিন্তু দেবার খুনের বিষয়টা ও একবারও বলল না কেন? সুরিয়া বলে, হয়তোবা কোনো কিন্তু রয়েছে। তুমি এক কাজ করো, দেবার কেস ফাইলটা আমার কাছে নিয়ে আসো, দেখি সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এরপরে রাধাকে যখন কোর্টে পেশ করা হয়, জজ বলে রাধার মানসিক অবস্থা ভালো নয়, সে মানসিকভাবে বিকারগ্রস্ত, এই জন্য তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়, আর সুস্থ হলে তাকে আবারও জেলে পাঠানো হবে। এদিকে সুরিয়া আবারও সেই দেবার কেসটা নিয়ে ভাবছিল, আর তখনই আমরা বুঝতে পারি দেবার খুনটা হয়তোবা সেই হোটেল বয় করেছে। তখনই দেখানো হয় আসলে সেদিন যখন হোটেল বয় দেবার রুমে এসেছিল, দেবা তখন তার ব্যাগ ভর্তি টাকা থেকে কিছু টাকা বের করে সেই হোটেল বয়কে দিয়েছিল মদ আর সিগারেট আনার জন্য, আর হোটেল বয় সেটা দেখে ফেলেছিল। হয়তোবা সেই টাকার জন্যই দেবাকে সেই ছেলেটা খুন করেছে। সুরিয়া বলে, সে যত ধরনের কেসগুলো ইনভেস্টিগেশন করেছে, রাধার কেসটা একেবারেই ভিন্ন রকম। আসলে আমাদের অজান্তেই অনেক মেয়ের জীবন নরকে পরিণত হয়, যাদের মধ্যে রাধা ছিল একজন। সুরিয়া ভাবতে থাকে এবার তার পালা দেবার কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। আর তখনই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।